ক্লাসের সাথে দিবা না, একটু ডিফারেন্ট হবে, তাই না? একটা ক্লাস লেকচার তৈরি করতে গেলে অটোমেটিক্যালি একটু হচ্ছে ইয়ে আসে। তো আমরা সাইক্লোস করে নিয়েছিলাম, তাই না? সাইক্লোস করে আমরা হচ্ছে দুটো ড্রাগ করবো এখানে, সাইক্লোস্পোরিন এবং গ্লুকোকর্টিকয়েডের জন্য বেনিস হলো। গ্লুকোকর্টিকয়েডস করবো, গ্লুকোকর্টিকয়েডসের আন্তরিক কি ড্রাগ আছে সেগুলো, আর হচ্ছে এই তোমার সাইক্লোস্পোরিন। তো সাইক্লোস্পোরিনটা প্রথমে এটা কি হয়েছিল, প্রথমে এটা একটা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ হিসাবে আসে 1969-এ। তারপর সেখান থেকে আমরা একটা লাইফসেভিং ড্রাগে নিয়ে আসি 1980-তে। অনেক বেশি কার্যকারিতা, এই জন্য এখন 1980-তে হচ্ছে তোমার লাইফসেভিং ড্রাগ হিসেবে কাজ করছে মেইনলি ইন কেস অফ অর্গান ট্রান্সপ্লান্টেশন। অর্গান ট্রান্সপ্লান্টেশনে যে তোমার হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন হয়, সেই হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশনটাকে রিপেয়ার করার জন্য আমরা সাইক্লোস্পোরিন ড্রাগটা ব্যবহার করে থাকি। এছাড়া এটা তোমার হচ্ছে অ্যান্টিসাইক্লোটিক ড্রাগ হিসেবেও তোমার ইউজ হয় সাইক্লোস্পোরিন। তো সাইক্লোস্পোরিন ড্রাগ হচ্ছে প্রতিটা ড্রাগ যখন তোমার কাজ করে, মেকানিজম করে, তখন আমরা জানি যে ড্রাগগুলো একটা স্পেসিফিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে। স্পেসিফিক রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে তারপরে হচ্ছে ড্রাগটা কাজ করে। তো সাইক্লোস্পোরিনের ক্ষেত্রেও একই জিনিস হবে, তার একটা বাইন্ডিং একটা জিনিস থাকবে, বাইন্ডিং একটা কম্পাউন্ড থাকবে যার সঙ্গে সে বাইন্ড করবে। তো সাইক্লোস্পোরিনের ক্ষেত্রে যেটা হয়, এখানে রিসেপ্টর হিসাবে কাজ করে হচ্ছে সাইক্লোফিলিন মলিকিউলস। সাইক্লোফিলিন মলিকিউলগুলো হচ্ছে তোমার বলে প্রোটিন ইন নেচার। সাইক্লোফিলিন এখানে আছে, দেখো সাইক্লোফিলিন, সাইটোপ্লাজমের মধ্যে থাকে সাইক্লোফিলিন। এই সাইক্লোফিলিন মলিকিউলগুলোর সাথে সাইক্লোস্পোরিন হচ্ছে বাইন্ড করে। বাইন্ড করার পরে কি করে, অটোমেটিক্যালি কি হবে, একটা কমপ্লেক্স ফর্মেশন হবে। সেই কমপ্লেক্সটার নাম হচ্ছে সাইক্লোফিলিন সাইক্লোস্পোরিন কমপ্লেক্স। একটা কমপ্লেক্স ফর্মেশন করবে, সেই কমপ্লেক্সটা হচ্ছে সাইক্লোফিলিন সাইক্লোস্পোরিন কমপ্লেক্স। তোমাদের ক্লাস 2-তে অ্যাড করেছি না সবাইকে? পেয়েছো? কারা কারা অ্যাড হবে? আচ্ছা, 50 আর 50 কি রেজিস্ট্রেশন করছো? রেগুলার ওই তোমার তো আমি তোমার দিয়ে পাই রেজিস্ট্রেশন শো করতেছে না। হ্যাঁ, রেজিস্ট্রেশন শো করতেছে না দেখে তো আমি অ্যাড করতে পারি না। তোমার তো আইডি থাকতে হবে, রেজিস্টার্ড স্টুডেন্টের কাছে তোমাদের আইডি নাই। আমি কীভাবে বুঝবো তোমরা কি আসলে রেজিস্ট্রেশন করছো এই কোর্সের জন্য? তাহলে ওইটা একটু সলভ করে নাও। আচ্ছা, ওইটা সলভ না করলে কিন্তু আসবে না, ক্লাস রুমও অ্যাড হতে পারবে না। সো সাইক্লোস্পোরিন কি করবে, সাইক্লোফিলিন মলিকিউলের সাথে হচ্ছে বাইন্ড করার পরে সাইক্লোস্পোরিন সাইক্লোফিলিন একটা কমপ্লেক্স ফর্মেশন করে। এখন এই কমপ্লেক্সটার কাজ কি, আমরা দেখেছিলাম যে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনগুলো আসলে কখন হয়। হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয় যখন একটা জেনোবায়োটিক্সের সংস্পর্শে আমাদের বডি আসবে, বডি আসার পরে বডিতে তোমার হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে। রিঅ্যাকশন হলে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনগুলো হয়। কী ধরনের হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়? আমরা টাইপ 1 পেয়েছি, টাইপ 2 পেয়েছি, টাইপ 3 পেয়েছি, অটো ইমিউনো রিঅ্যাকশন পেয়েছি এবং ইমিউনো ডেফিসিয়েন্সি পেয়েছি। ইমিউনো ডেফিসিয়েন্সিটা হচ্ছে ডিউ টু অর্গান ট্রান্সপ্লান্টেশন। তো তোমার যখন তোমার হচ্ছে এই হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনগুলো হয়, তার মধ্যে একটা ছিল তোমার হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হলে আমরা দেখেছিলাম যে টি সেল অ্যাক্টিভেশনের মাধ্যমে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়। তোমরা কি সবাই এই ক্লাসে? টি সেল অ্যাক্টিভেশনের মাধ্যমে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনটা হয়ে থাকে। তো টি সেল অ্যাক্টিভেশনের একটা পার্ট ছিল যে টি সেল তো ইটসেলফ যে সেল, এর কিছু সাইটোপ্লাজম আছে, এর কিছু নিউক্লিয়াস আছে। সো টি সেলটা যখন অ্যাক্টিভেট হবে তখন তার নিউক্লিয়াসটাকে অ্যাক্টিভেট হতে হবে। নিউক্লিয়াসটা অ্যাক্টিভেট হওয়া মানে কি, তার যে এমআরএনএ পার্ট আছে, এমআরএনএ সবসময় কী করে, ট্রান্সক্রাইব করে, কপি করে। কী কপি করে? একটা প্রোটিন সিনথেসিসের কপি করে। প্রোটিন থেকে কী তৈরি হয়? নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। নিউক্লিক অ্যাসিড থেকে আবার তোমার হচ্ছে ডিএনএ তৈরি হবে,
তারপর তোমার আরেকটা সেল তৈরি হবে। এভাবে একটা টি সেল ডিফারেন্সিয়েশন হয়, দ্যাট ইজ মাল্টিপ্লিকেশন হয়, টি সেলের মাল্টিপ্লিকেশন। তাহলে হচ্ছে যে তোমার নিউক্লিয়াসের মধ্যে এমআরএনএ কাজটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটা টি সেল কেমন করে তৈরি হবে, এই জেনেটিক ইনফরমেশন থেকে কপি করবে হচ্ছে এমআরএনএ। তাহলে টি সেল যখন মাল্টিপ্লিকেশন হবে, দ্যাট মিনস টি সেল মাল্টিপ্লিকেশন হওয়া মানে তোমার বেশি 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 ইন্টারলিউকিনগুলো তৈরি হওয়া। যত বেশি ইন্টারলিউকিন তৈরি হবে তত বেশি হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হবে। আমাদের টার্গেট হচ্ছে এই হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনটাকে দমিয়ে রাখা, সাপ্রেস করে রাখা, যাতে টি সেল অ্যাক্টিভেশন না হয়। তাহলে টি সেল যদি অ্যাক্টিভেশন না হয়, কখন অ্যাক্টিভেশন হবে না? যখন তোমার আমাদের কাজ হবে যে তার যে সেলুলার কম্পোনেন্ট আছে সাইটোপ্লাজমে, সেটাকে আমি স্টপ করে দেবো, সেই সেলুলার কম্পোনেন্টটাকে স্টপ করে দেবো, কারণ সেটা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে যাবে, নিউক্লিয়াসে গেলেই টি সেল অ্যাক্টিভেটেড হবে। সো সাইটোপ্লাজমে যদি আমি সেলুলার কম্পোনেন্টটাকে আমি স্টপ করে দিই, তাহলে সেটা আর নিউক্লিয়াসে যেতে পারতেছে না। সো নিউক্লিয়াসের মধ্যে এমআরএনএ ট্রান্সক্রিপশন হবে না, তোমার ইন্টারলিউকিনগুলো তৈরি হবে না, টি সেল অ্যাক্টিভেশন হবে না, তখন তোমার হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনটা কমে আসবে। সেটাই হচ্ছে কাজ। তাহলে এই যে ফর্মেশন হলো তোমার সাইক্লোফিলিন কমপ্লেক্স যে ফর্মেশন হলো, এই কমপ্লেক্সটার কাজ হচ্ছে তোমার টি সেল অ্যাক্টিভেশনের সময় এই যে তোমার ক্যালসিনিউরিন একটা প্রোটিন তৈরি হয়। আমি দেখিয়েছিলাম যে ক্যালসিনিউরিন প্রোটিন তৈরি হয়। এই ক্যালসিনিউরিন প্রোটিন হচ্ছে তোমার ক্যালসিয়াম তোমার হচ্ছে অ্যাক্টিভেটেড হবে, ডিফসফোরাইলেশন হবে। সো এই ক্যালসিনিউরিন প্রোটিনটা যাতে তৈরি হতে না পারে, ক্যালসিনিউরিন প্রোটিন তৈরি হলে তোমার ক্যালসিয়ামটা তোমার হচ্ছে ক্যালসিয়াম দ্বারা ক্যালসিনিউরিন প্রোটিনটা অ্যাক্টিভেটেড হওয়ার পরে তোমার হচ্ছে সেটা সেলুলার তোমার সাইটোপ্লাজম পার্ট থেকে নিউক্লিয়ার পার্টে যায়। সো আমি এই স্টেপটা আমি স্টপ করে দেবো, যে সাইক্লোস্পোরিন সাইক্লোফিলিন যে কমপ্লেক্সটা তৈরি হবে, এই কমপ্লেক্সটা তোমার এই প্রোটিনটাকে তোমার হচ্ছে বন্ধ করে দেবে, এই প্রোটিনটার ফাংশনটাকে বন্ধ করে দেবে। যদি বন্ধ করে দেয়, তখন আর তোমার ওই যে ডিফসফোরাইলেশন হবে না। ডিফসফোরাইলেশন না হলে এই যে তোমার সিটা আছে, সি মানে সাইটোপ্লাজম আর এন মানে হচ্ছে নিউক্লিয়ার। সো সাইটোপ্লাজম থেকে এই ডিফসফোরাইলেশন না হওয়ার জন্য সাইটোপ্লাজম থেকে তোমার এনে যাইতে পারবে না, মানে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়ার পার্টে যাইতে পারবে, নিউক্লিয়াসে যাইতে পারবে না। তো নিউক্লিয়াসে যদি না যায়, আর কি করতে হবে, তোমার এই এগুলো বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে বলা হয়েছে, দেখো এটা হচ্ছে কিভাবে ক্যালসিনিউরিন ডিফসফোরাইলেশনের মাধ্যমে অ্যাক্টিভ হয়ে এনএফএটি, এনএফএটি হচ্ছে নিউক্লিয়ার ফ্যাক্টর অ্যাক্টিভেটেড টি সেল, এনএফএটি হচ্ছে নিউক্লিয়ার ফ্যাক্টর অ্যাক্টিভেটেড টি সেল, এটা লিখে রাখো তাহলে পরবর্তীতে যে ভুলে যাবে। এনএফএটি হচ্ছে নিউক্লিয়ার ফ্যাক্টর অ্যাক্টিভেটেড টি সেল। সো নিউক্লিয়ার ফ্যাক্টর অ্যাক্টিভেটেড টি সেলটা সাইটোপ্লাজম থেকে তোমার নিউক্লিয়াসে যায়, নিউক্লিয়াসে গেলে ইন্টারলিউকিনগুলো তৈরি হয়। নিউক্লিয়ার ফ্যাক্টর অ্যাক্টিভেটেড টি সেল সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে যাবে, নিউক্লিয়াসে গেলে এই তোমার ইন্টারলিউকিনগুলো তৈরি হবে। বা তোমার এই কমপ্লেক্সটা যখন তোমার হচ্ছে এই ক্যালসিনিউরিন পার্টটার সাথে যখন বাইন্ড করছে, বাইন্ড টু দ্য ক্যালসিনিউরিন পার্ট, দ্যাট ইজ দ্যাট পোরশন হ্যাজ বিন স্টপড, দ্যাট ইজ তোমার নিউক্লিয়াস থেকে তোমার সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে যাবে। তো এটা স্টপ হয়ে গেলে ডিফসফোরাইলেশন হবে না, টি সেল অ্যাক্টিভেশন হবে। দ্যাট মিন্স তোমার ডিফারেন্ট সাইটোকাইনগুলো তৈরি হবে না। ইন্টারলিউকিন জিনটা প্রোমোটার সাইট, যেটা দ্যাট ইজ এমআরএনএ ট্রান্সক্রিপশন, ইন্টারলিউকিন তৈরি করার জন্য তো এমআরএনএটা ট্রান্সক্রাইব করতে হবে। তাহলে যদি তোমার সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়ার ফ্যাক্টর অ্যাক্টিভেটেড টি সেল এনএফএটি যদি নিউক্লিয়াসে না আসে, তাহলে তো ট্রান্সক্রিপশন হচ্ছে না। না হওয়ার জন্য কি হবে, তোমার এই ইন্টারলিউকিন তৈরি হবে না, ইন্টারলিউকিন প্রোডাকশনটা স্টপ হয়ে যাবে। সো দিস ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ সাইক্লোস্পোরিন। আমরা আরেকটু রিক্যাপ করি। ফার্স্ট হচ্ছে সাইক্লোস্পোরিনটা সাইক্লোফিলিনের সাথে বাইন্ড করবে, সাইক্লোস্পোরিন বাইন্ড উইথ সাইক্লোফিলিন, কমপ্লেক্স তৈরি করলো। দ্যাট সাইক্লোফিলিন and cyclosporin complex will inhibit the calcineurin protein. Calcineurin প্রোটিনটাকে ইনহিবিট করে। আর ক্যালসিনিউরিন প্রোটিনের কাজ হচ্ছে, ব্র্যাকেটের মধ্যে ক্যালসিনিউরিন প্রোটিনের কাজ হচ্ছে, ক্যালসিনিউরিন প্রোটিন after dephosphorylation with the help of calcineurin protein, NADPC is converted to NADPN, that is NADPC by NADPN. So এটা হচ্ছে main function, main point of action. After dephosphorylation, calcineurin convert the NADPC to NADPN. So calcineurin
প্রোটিনটাকে যখন ব্লক করে দিচ্ছে, ব্লক করে দেওয়া মানে তোমার হচ্ছে তোমার হচ্ছে ইনহিবিটস দ্য ট্রান্সপোর্ট অফ NF-ATC to NF-ATN, হুইচ ইন টার্ন তোমার আর কি করছে, তোমার হচ্ছে দ্যাট ইজ ইন্টারলিউকিন 2 জিন প্রমোটর সাইটটাকে স্টপ করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে। ইন্টারলিউকিন 2 জিন প্রমোটর সাইট যেটা আছে সেটাকে ব্লক করে দিচ্ছে। সো ইন্টারলিউকিন 2 জিন প্রমোটর সাইটটাকে যদি সে ব্লক করে দেয়, অ্যাজ এ রেজাল্ট ইন্টারলিউকিন প্রোডাকশন হ্যাজ বিন ইনহিবিটেড। As a result, interleukin production has been inhibited, which is responsible for the optimal function of the immune response. So, no immune response. No immune response means organ transplantation program has been accepted by the body. So, body te organ ta accepted hobe. বুঝতে পারছো? কার কোনো কনফিউশন আছে? mechanism of action of calcium কোনো কনফিউশন আছে? কনফিউশন? দেখো চিন্তা করো, না বুঝলে এখনো বলো। তো মেকানিজম অ্যাকশন দিলে লিখতে পারবা? ওকে, এরপর আমরা দেখি এডিএবি। এডিএবি হচ্ছে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন এন্ড মেটাবলিজম। অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন এন্ড মেটাবলিজম। তোমরা একটু দেখো তো আমি ক্লাস 2 এর যে ফাইলটা দিয়েছি ওই ফাইলটার সাথে এই ফাইলটার মিল আছে কিনা। কারণ নতুন একটা ফাইল তৈরি করলে এটা আবার ওই নামে তোমার সেভ ওই যদি যায় তখন দেখা যায় যে ওই আমার হচ্ছে পিসির ফাইলে পিসির যে তোমার হচ্ছে ইনফরমেশন সেটা আগের ফাইলটা রয়েছে, বাট পেন ড্রাইভের ফাইলটা হচ্ছে তোমার আপডেটেড হয়েছে। ওটা একটু চেক করে নিও। হ্যাঁ, যে ক্লাস 2 এ তো আমি ফাইলটা পিসি থেকে দিয়েছি, সো পিসি ফাইলটা সেভ হয়েছে, সেভ তো নাও হতে পারে, কারণ আপডেটেড করার পরে যদি সেভ না হয় তখন দেখা গেল পিসি থেকে যেহেতু আমি দিয়েছি সেটা আগের ফাইল চলে গেছে, আর তোমাদের আমি ক্লাসে পড়াচ্ছি এটা ফাইল। সো একটা কনফিউশন হবে। সো এডিএবি হচ্ছে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন এন্ড মেটাবলিজম। একটা ড্রাগে তোমার ফার্মাকোলজি তোমার একটা সাইড হচ্ছে এডিএবি আর একটা সাইড হচ্ছে তোমার ফার্মাকোডিনামিক্স, মেকানিজম অফ অ্যাকশন ইফেক্ট, যেটা আমরা পড়লাম। কি ইফেক্ট দিচ্ছে ড্রাগটা, ড্রাগটা কি ইফেক্ট দিচ্ছে? অ্যান্টি হাইপারটেনসিভ ইমিউনোসাপ্রেসেন্ট ইফেক্ট দিচ্ছে। ড্রাগের ইফেক্টটা হচ্ছে ইমিউনোসাপ্রেসেন্ট, দ্যাট ইজ হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশনগুলোকে সাপ্রেস করে রাখছে, ইমিউনোসাপ্রেসেন্ট ইফেক্ট দিচ্ছে। তাহলে এর আগে যেটা বললাম সেটা হচ্ছে ফার্মাকোডাইনামিক্স, এর আগে যেটা বলেছি ফার্মাকোডাইনামিক্স, আর এখন যেটা বলছি সেটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। তাহলে এই ড্রাগটা কি ছিল? ড্রাগটা একটা পেপটাইড ড্রাগ ছিল। কতগুলো অ্যামিনো অ্যাসিড ছিল ড্রাগটাতে? 11টা অ্যামিনো অ্যাসিড। তার মধ্যে তোমার মোস্ট ইম্পর্টেন্ট অ্যামিনো অ্যাসিড ছিল ডি অ্যালানিন। তো হ্যাঁ, সো তোমার যেহেতু অ্যামিনো অ্যাসিড ড্রাগ, তাহলে এই ড্রাগটার তোমার ওয়াটার সলিউবিলিটি কম, ড্রাগটার ওয়াটার সলিউবিলিটি কম, এটা তোমার সাসপেনশন, ইমালশন এবং আমরা ইন্টারভেনাসলি এটাকে দিয়ে দিই সাসপেনশন, ইমালশন হিসাবে কিংবা বোর্ড ড্রাগ হিসাবে দেওয়া যায়, কিন্তু এটার ওয়াটার সলিউবিলিটি অনেক কম। কতটুকু কম ওয়াটার সলিউবিলিটি? ওরালি বায়োঅ্যাভেলেবল কত? 20 to 50%, এবং দ্যাট ইজ তোমার ওয়াটার সলিউবিলিটি কম। আরেকটা হচ্ছে তোমার এটার আর ইয়েটা তোমার ড্রাগটা কীরকম কাজ করবে, এফেক্ট কীরকম দেবে, এটার অ্যাবজর্পশন কীরকম হবে, এটার মেটাবলিজম কীরকম হবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য অ্যাক্টিভিটি অফ দ্য লিভার। লিভার ফাংশনের উপরে ডিপেন্ড করবে। সো লিভার ফাংশন মানে হচ্ছে তোমার দ্যাট ইজ লিভারের যে তোমার হচ্ছে এনজাইমগুলো থাকে, এই এনজাইমগুলো মেইনলি কাজ করে হচ্ছে গলব্লাডারের যে বাইরে আছে বাইরের সাথে কম্বিনেশনে কাজ করে। গলব্লাডারের একটা রোল আছে লিভারের ফাংশনের জন্য, নাহলে তো গলব্লাডারের দরকার ছিল না, তাই না? সো যাদের আবার গলব্লাডার নেই তাদের কিন্তু এই ড্রাগের সাইড এফেক্ট অনেক বেশি হয়। অনেকে আছে যে গলব্লাডার স্টোনের জন্য গলব্লাডার রিমুভ করে ফেলে, কিংবা কোনো ধরনের তোমার হচ্ছে অ্যাবডোমিনাল হলে গলব্লাডার রিমুভ করে ফেলবে, বাট সেক্ষেত্রে তোমার এই ড্রাগের ক্ষেত্রে সাইড এফেক্ট বেশি হয়, কারণ গলব্লাডারের মধ্যে যে বাইল তৈরি হয় সেই বাইলের একটা এফেক্ট আছে এই ড্রাগটা মেটাবলিজম। এবং ওরালি যেহেতু অ্যাভেলেবিলিটি কম, দ্যাট মিনস এটা পুয়ার অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন পুয়ার হবে। এবং তারপরে হচ্ছে আমরা আসি ডিস্ট্রিবিউশনের। ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যেহেতু লিভারের অ্যাক্টিভিটি আছে এখানে, লিভার ফিলিং
সার্কুলেশনে একটা পার্ট হচ্ছে সবসময় আমাদের কিডনি প্রোভাইড করে। আমরা জানি আমাদের সিস্টেমিক সার্কুলেশন এবং কিডনিতে আমাদের মেটাবলিজম হয়, লিভারে আমাদের মেটাবলিজম হয়। সো সার্কুলেশনে একটা পার্টে সার্কুলেশনের একটা কাজ হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই মেটাবলিজমটা করা কিডনিতে এবং লিভারে। তাহলে এটা তোমার আরবিসি এবং লিউকোসাইটের মধ্যে ডিস্ট্রিবিউশন হচ্ছে, সাথে সাথে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে কিডনিতে এবং লিভারে লেভেলটা অনেক বেশি বেড়ে যায়, ড্রাগের লেভেলটা, কিন্তু মেটাবলিজমটা কিডনি আর লিভার। আমরা মেটাবলিক এনজাইমটা কিরকম পাই? মেটাবলিক এনজাইমটা হচ্ছে C3A4, দ্যাট ইজ সাইটোক্রোম P450, সাইটোক্রোম P450 এনজাইমটা হচ্ছে একটা এনজাইম ফ্যামিলি যার মধ্যে তোমার অনেক বিলিয়নস অফ এনজাইম আছে। তো এই বিলিয়নস এনজাইমের মধ্যে তোমার সাইটোক্রোম 3A4 C3A4 যে এনজাইম, সেই এনজাইমটা হচ্ছে এই ড্রাগটাকে মেটাবলিজম করতে হেল্প করে। সাইক্লোস্পোরিন ড্রাগটাকে মেটাবলিজম করতে হেল্প করে হচ্ছে C3A4, এবং এটা যেহেতু তোমার প্রোটিনের সাথে বাইন্ড করছে এবং মেটাবলিজম হচ্ছে তোমার লিভারের মধ্যে C3A4, তাহলে হচ্ছে যে প্যারাগ্লাইকোপ্রোটিন এটার একটা মেটাবলাইট। এই ড্রাগের একটা মেটাবলাইট হচ্ছে প্যারাগ্লাইকোপ্রোটিন, দ্যাট ইজ P-গ্লাইকোপ্রোটিন, এই ড্রাগের একটা মেটাবলাইট। এছাড়াও এটা হচ্ছে একটা অ্যাক্টিভ মেটাবলাইট, এছাড়াও অনেক ইনঅ্যাক্টিভ মেটাবলাইট তৈরি হবে। যেহেতু C3A4 হচ্ছে তোমার এনজাইম ফ্যামিলি, C3A4 এনজাইম ফ্যামিলির মধ্যে আবার অনেকগুলো সাব ইউনিট আছে, যেমন স্টার 1, স্টার 2, স্টার 3, এমন অনেক সাব ডিভিশন আছে। তাহলে সবগুলো সাব ডিভিশনে হচ্ছে ড্রাগটাকে মেটাবলাইজ করতে হেল্প করবে, এনজাইমের সবগুলো পার্টই ড্রাগটাকে মেটাবলাইজ করবে। দ্যাটস ওয়াই তোমার অনেক ইনঅ্যাক্টিভ মেটাবলাইট তৈরি হবে। বাট তোমার যে প্যারাগ্লাইকোপ্রোটিন এটার একটা অ্যাক্টিভ সাবস্ট্রেট এই ড্রাগটা, আপনার বাইন্ডিং উইথ দ্য তোমার এনজাইম C3A4, যে এনজাইমের অ্যাভেলেবিলিটি ছিল তোমার হচ্ছে লিভারে। আর এক্সক্রিশনের ক্ষেত্রে যেহেতু এখানে তোমার বাইরে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে ড্রাগটাকে মেটাবলাইজ করার জন্য, গলব্লাডারের যে বাইরে থাকে, বাইরে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে ড্রাগটাকে মেটাবলাইজ করার জন্য লিভারে, তাহলে এটার মেইন মানে মোস্ট অফ এক্সক্রিশন হলো বিলিয়ারি এক্সক্রিশন, দ্যাট ইজ ফিকাল এক্সক্রিশনের মাধ্যমে ড্রাগটা বডি থেকে এক্সক্রিটেড হয়ে যাবে, এবং সেক্ষেত্রে তোমার রেনাল এক্সক্রিশন অনেক কমে যাবে। ওকে, এখানে দেখা যাচ্ছে যে less than 1% হচ্ছে রেনাল এক্সক্রিশন, এবং রেনাল এক্সক্রিশন হলে ড্রাগটা আনচেঞ্জ থাকে, যেহেতু তোমার এনজাইমটা লিভারে প্রেজেন্ট বা রেনাল সিস্টেমে এনজাইমটা প্রেজেন্ট নাই, সো আনচেঞ্জ ড্রাগটা রেনাল হচ্ছে কিডনি দ্বারা এক্সক্রিটেড হবে, এবং কিডনি দ্বারা এক্সক্রিশনের ক্ষেত্রে যেহেতু এটা মেটাবলাইজ হচ্ছে না, মেটাবলাইজ না হওয়ায় তোমার হচ্ছে আনচেঞ্জ ড্রাগটা তোমার কিডনি দ্বারা বের হয়ে যাচ্ছে less than 1%। সো এখানে তোমার হচ্ছে কিডনির উপরে ড্রাগের এফেক্টটা অনেক বেশি পড়ে, যেহেতু আনচেঞ্জ ড্রাগ, তাহলে তোমার সাইড ইফেক্টের ক্ষেত্রে তোমার হচ্ছে রেনাল সিস্টেমের সাইড ইফেক্ট অনেক বেশি হবে, যেহেতু আনচেঞ্জ ড্রাগটা কিডনি দ্বারা তোমার এক্সক্রিটেড হয়ে যাচ্ছে। আর হাফ লাইফ হচ্ছে এটা 6 to 27 hours, 6 to 27 hours। সাইক্লোস্পোরিন আমরা যেটা খাবো এটা বডি থেকে পুরোটা বের হয়ে যেতে আমাদের বডি থেকে সময় লাগবে হচ্ছে 6 থেকে 27 ঘন্টা। সো এটা হচ্ছে তোমার এটিএমই সাইক্লোস্পোরিনের অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এন্ড এক্সক্রিশন। অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিশন। এখানে আমরা ওরাল অ্যাবিলিটি যেমন 20 থেকে 50%, তারপরে তোমার লিপোফিলিক গ্রেটার দ্যান 90% হচ্ছে তোমার হচ্ছে প্রোটিন পাওয়ার ড্রাগ, তারপরে তোমার হচ্ছে C3A4 দ্বারা মেটাবলাইজ হচ্ছে, কিডনিতে মেটাবলিজম খুবই কম, প্যারাগ্লাইকোপ্রোটিন হচ্ছে এটার একটা অ্যাক্টিভ সাবস্ট্রেট, আদারওয়াইজ সবগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ সাবস্ট্রেট, এবং যেহেতু কিডনি দ্বারা আনচেঞ্জ ড্রাগটা মেটাবলাইজ হয়ে যায়, সো তোমার হচ্ছে রেনাল টক্সিসিটি তৈরি করার সম্ভাবনা অনেক বেশি থাকে এইটাতে। এরপরে আলাদা করে আমরা তোমার এই যে এই জিনিসটাই আলাদা করে জাস্ট কনসিয়াস করে মনে রাখার জন্য এটা তৈরি করা, তোমার অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিশন মনে রাখার জন্য, যে তোমার
যে পয়েন্টগুলো বললাম পয়েন্ট পয়েন্ট করে বলে রাখার জন্য, বা দুটো হচ্ছে সেম। এটা হচ্ছে যে তুমি এখানে আমি সেন্টেন্স করে দিয়েছি এবং এখানে হচ্ছে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া যাতে মনে রাখা যায় এই জিনিসটা ইজিলি করার জন্য। ওই কথাগুলো এখানে আছে যে কি কি হবে, ফোর্স সলিবিলিটি, বাই ডিপেন্ডিং, তোমার বাইরে এক্সক্রিশন, তারপরে তোমার হচ্ছে ফুড, ড্রাগটা খাওয়ার পরে যদি আমি খাবার খাই তাহলে সেই ক্ষেত্রে তোমার ড্রাগের অ্যাবজর্পশন রেটটা কমে যেতে পারে। তাহলে ড্রাগটা নেওয়ার পরে কোনো খাবার খাওয়া যাবে না। আপনার ড্রাগটা নেওয়ার পরে যদি ফুড আমরা খাই, হেভি ফুড খেলাম, আগে ড্রাগটা খেলাম তারপরে ওষুধ খেলাম, সেক্ষেত্রে ড্রাগের অ্যাবজর্পশন অনেক কমে যাবে, ড্রাগটা অ্যাবজর্পশন হতে চাইবে না। দ্যাট রিডিউস দ্য অ্যাবজর্পশন। ক্লিনিক্যাল নোট বলা হচ্ছে যে এই ড্রাগের থেরাপিউটিক উইন্ডো হচ্ছে তোমার থেরাপিউটিক উইন্ডো অনেক ছোট, ড্রাগের ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স। এই ড্রাগের থেরাপিউটিক ইন্ডেক্স অনেক ন্যারো, যার জন্য যেটা হয় যে তোমার টাইম টু টাইম তোমার হচ্ছে থেরাপিউটিক মনিটরিং দরকার হয়। যেহেতু থেরাপিউটিক ইন্ডেক্স হচ্ছে খুব ন্যারো, কতটুকুতে আমরা ম্যাক্সিমাম তোমার হচ্ছে থেরাপিউটিক এফেক্ট পেলাম, কিংবা আমাদের টি ম্যাক্স কত, সি ম্যাক্স কত, ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন কখন থাকছে, হাফ লাইফ হচ্ছে 27 আওয়ার্স, 6 আওয়ার্স থেকে 27 আওয়ার্স। সো থেরাপিউটিক ইন্ডেক্স ন্যারো হওয়াতে টাইম টু টাইম ওটা মনিটরিং করতে হয়। থেরাপিউটিক মনিটরিং দ্যাট শুড বি নিডেড বাই দ্য ডক্টর। হেলথ কেয়ার টিম হচ্ছে ডক্টর, ফার্মাসিস্ট অ্যান্ড নার্স। সো থেরাপিউটিক ইন্ডেক্সটা যেহেতু ন্যারো, সো এটা টাইম টু টাইম মনিটরিংটা হচ্ছে ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে তোমার ড্রাগ ইন্টারেকশন। ড্রাগ ইন্টারেকশনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা বলেছি যে প্রত্যেকটা ড্রাগের ক্ষেত্রে আমরা আসলে দেখবো যে কোন কোন ড্রাগের সাথে ড্রাগটা ইন্টারেকশন হচ্ছে। এতদিন তোমরা যেগুলো করে আসছো যে তোমার হচ্ছে মেকানিজম অ্যাকশন করেছো, এডিএমই করেছো, দেন তোমার অ্যাডভান্স রিভিউ করেছো, বাট এখানে হচ্ছে আমাদের আমরা এডিএমইটা অবশ্যই দেখবো। এডিএমইটা আমরা দেখবো ডিটেলসে, কিভাবে অ্যাবজর্পশন, মেটাবলিজম মানে এক্সক্রিশন হচ্ছে ডিটেলসে, এবং সাথে হচ্ছে ড্রাগ ইন্টারেকশন। সাইক্লোস্পোরিন ড্রাগ আসলে কার সাথে ইন্টারেকশন করতে পারে, কোন ড্রাগগুলো আসলে সাইক্লোস্পোরিন ড্রাগের সাথে ইন্টারেকশন গ্রুপ, সাইক্লোস্পোরিন ড্রাগের সাথে কোন গ্রুপে ড্রাগ। এখন হচ্ছে যে যেহেতু এই এনজাইমটা দ্বারা সাইক্লোস্পোরিন ড্রাগটা মেটাবলাইজড হয়, কোন এনজাইমটা, C3A4। C3A4 এনজাইম দ্বারা যেহেতু সাইক্লোস্পোরিন ড্রাগটা মেটাবলাইজড হচ্ছে, তাহলে C3A4 এনজাইমকে কেউ অন্য কোনো ড্রাগ ইনহিবিট করতে পারে, আবার C3A4 এনজাইমকে অন্য কোনো ড্রাগ ইনডিউসার হিসেবে ইনডিউস করতে পারে, দ্যাট ইজ অ্যাক্টিভ করতে পারে। তো তাহলে এমন কিছু ড্রাগ আছে। এখন হচ্ছে যে একটা পেশেন্ট যখন লাইফ সেভিং কন্ডিশনে থাকে, তখন তো সে আর শুধুমাত্র সাইক্লোস্পোরিন ড্রাগ নিবে না। সাইক্লোস্পোরিন ড্রাগের সাথে তাকে আরও তোমার হচ্ছে মাল্টিপল ড্রাগ থেরাপির মধ্যে দিয়ে যেতে হবে। তার এখানে অ্যান্টিব্যাকটেরিয়াল আছে, অ্যান্টিমাইক্রোবিয়াল আছে, অ্যান্টিফাঙ্গাল আছে, তারপরে এখানে তোমার আর হচ্ছে NSAID আছে, এখানে আরও কিছু প্রোটিন বাউন্ড ড্রাগ আছে, অনেকগুলো ড্রাগ এখানে প্রেসক্রিপশন করতে হয় একটা লাইফ সেভিং তোমার হচ্ছে পেশেন্টকে। সেক্ষেত্রে কোন কোন ড্রাগগুলো আসলে তোমার আমাদের ফার্স্ট কনসিডারেবল ইয়েটা হচ্ছে, কন্ডিশনটা হচ্ছে যে কোন এনজাইমটা সাইক্লোস্পোরিন ড্রাগটাকে মেটাবলাইজ করছে, সেই এনজাইমটা আদৌ অ্যাফেক্টেড হচ্ছে কিনা। যদি সেই এনজাইমটা অ্যাফেক্টেড হয়, তাহলে আমি সাইক্লোস্পোরিন ড্রাগটা যে প্রেসক্রাইব করবো, তাহলে আমার তো প্রেসক্রাইব করে লাভ নেই, কারণ এটা ওই এনজাইমটা যদি অ্যাফেক্টেড হয়ে যায়, তাহলে সাইক্লোস্পোরিন কোনো ফাংশন করতে পারবে না। সো সাইক্লোস্পোরিন আমি নেওয়ার সাথে সাথে আমার কী হবে, অ্যাডভার্স ইফেক্ট তৈরি হয়ে যাবে, যেহেতু ড্রাগটা মেটাবলাইজড হবে না, কারণ মেটাবলিজমের জন্য যে এনজাইমটা, সেই এনজাইমটা আগেই নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা দেখি যে আসলে কোন এনজাইম সাইক্লোস্পোরিন, তাহলে তোমার হচ্ছে গ্রুপ ইনহিবিটরি ড্রাগ, তোমার হচ্ছে গ্রুপগুলো একটা হচ্ছে তোমার C3A4 ইনহিবিটরস, একটা হচ্ছে C3A4 ইনডিউসার্স, দ্যাট ইজ যারা ইনডিউস করে। আর ইনহিবিটরস হলে আমাকে অবশ্যই এটা কি হবে, তোমার ক্লিনিক্যাল অ্যাক্টিভিটি তোমার হচ্ছে কমে যাবে, ক্লিনিক্যাল অ্যাক্টিভিটি কমে যাবে, এবং তোমার হচ্ছে টক্সিক ইফেক্ট বেশি হবে, কারণ এটা যেহেতু আনচেঞ্জড বডি থেকে বের হয়ে যাচ্ছে। যেহেতু একেবারে যদি মেটাবলাইজড না হয়, তাহলে 100% ইউরিনারি এক্সক্রিশনের মাধ্যমে যদি সে যায়, 100% ইউরিনারি এক্সক্রিশনের মাধ্যমে যেহেতু তার কিডনিটাই নষ্ট হয়ে যাবে, টক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি, নিউরোটক্সিসিটি
এরিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন, গ্রামামিন, কিছু অ্যান্টিবায়োটিক, কিছু অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, যে ড্রাগগুলো CYP3A4-টাকে ইনহিবিট করে। তাহলে সাইক্লোস্পোরিনের সাথে যদি আমরা এই ক্যাটাগরির ড্রাগটা নিই, তাহলে সাইক্লোস্পোরিন কোনো ফাংশনে করতে পারবে না, কারণ ইনহিবিশন অফ দ্য CYP3A4 মেটাবলিজম। সো এই মেটাবলিজমটা ইনহিবিট হয়ে গেলে যেটা হবে যে তোমার সাইক্লোস্পোরিন লেভেল বডিতে বেড়ে যাবে, আর সাইক্লোস্পোরিন লেভেল বেড়ে গেলে নিউরোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি তৈরি হবে। সো এটা হচ্ছে ফার্স্ট এক্সাম্পল। আর সেকেন্ড যেটা হচ্ছে ইনডিউসার, যে এনজাইমটাকে অ্যাক্টিভ করবে। তাহলে এনজাইমটাকে যদি বেশি বেশি অ্যাক্টিভ করে, তাহলে বেশি বেশি তোমার সাইক্লোস্পোরিন ড্রাগ ফাংশন করতে পারবে। কোনগুলো? রাপামাইসিন, ফেনাইথ্রোইন, কার্বামাজিপাইন, এই টাইপের ড্রাগগুলো, ফেনোবারবিটাল। সো এটা তোমার হচ্ছে রাপামাইসিন, তারপর অ্যান্টিবায়োটিক। ফেনাইথ্রোইন, এগুলো হচ্ছে তোমার অ্যানাদার ক্লাসের ড্রাগ, যে ড্রাগগুলো তোমার হচ্ছে লাইফ সেভিং হিসাবে ইউজ হয়। আবার আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সাইকোলজিক্যাল কন্ডিশন তোমার, আর এছাড়া কিছু ড্রাগ আছে যে অটো ইমিউনো কিছু ডিসঅর্ডার আছে, অটো ইমিউনো ডিসঅর্ডারগুলোতে তোমার এই ফেনাইথ্রোইন, কার্বামাজিপাইন ইউজ হয়। তাহলে সাইক্লোস্পোরিনের সাথে আমরা যদি এই ড্রাগগুলো দিই, তখন তোমার সাইক্লোস্পোরিনের মেটাবলিজম অনেক বেশি হবে। আর বেশি হলে আমরা কি পাবো? তোমার হচ্ছে দ্যাট ইজ সাইক্লোস্পোরিন লেভেল তোমার সার্কুলেশনের মধ্যে আনচেঞ্জড লেভেল কম থাকবে। আনচেঞ্জড লেভেল কম থাকা মানে তোমার টক্সিসিটি কম হওয়া, অ্যাডভার্স রিঅ্যাকশন কম হওয়া, তখন আমাদের যে তোমার অর্গান ট্রান্সপ্লান্টেশনের যে গ্রাফট রিজেকশন পার্ট হওয়ার কথা, সেটা কমে যাবে। সেটা কমে যাবে, দ্যাট ইজ অর্গান ট্রান্সপ্লান্টেশনটা তোমার অ্যাকসেপ্টেন্স বেড়ে যাবে। যে আমি যে তোমার কিডনিটা নিব, তাহলে কিডনিটা বডিতে অ্যাকসেপ্ট করার ক্যাপাসিটিটা বেড়ে যাবে। কারণ কিডনিটা কীভাবে হবে? গ্রাফটের মাধ্যমে হবে, তাই না? কিডনিটা আমার বডিতে কীভাবে বসাবে? গ্রাফটের মাধ্যমে বসাবে। সো গ্রাফটের মাধ্যমে যখন বসাবে, তখন তোমার সাইক্লোস্পোরিন লেভেলটা যদি তোমার হচ্ছে আনচেঞ্জড লেভেলটা কম থাকে, তাহলে গ্রাফট রিজেকশন কমে যাবে। সো আমি অর্গানটাকে ইজিলি অ্যাকসেপ্ট করতে পারবো, যদি সাইক্লোস্পোরিনের সাথে আমার এই সাবজেক্টগুলো থাকে। গ্রাফটটা তোমরাই বললাম যে একটা অর্গান তো গ্রাফটিং এর মাধ্যমে হয় না, একটা অর্গান তো গ্রাফটিং এর মাধ্যমে হয়। কারণ আমার কিডনিটা কেটে ফেলে তো ওই কিডনিটাকে নিয়ে আসি তোমার হচ্ছে গ্রাফটিং করবে আমার বডি, তাহলে কি তোমার হচ্ছে ওইটা গ্রাফট রিজেকশন যদি হয়ে যায়, তাহলে তো হলো না। সো গ্রাফট রিজেকশন কমে যাবে, গ্রাফট রিজেকশন হবে না, দ্যাট ইজ অ্যাকসেপ্টেন্স হবে, এটা অ্যাকসেপ্ট করবে। কোনটা? হ্যাঁ, এই যে বিনোফোনাজোল, হ্যাঁ, এখন হচ্ছে সে যদি কার্ডিয়াক পেশেন্ট থাকে, ধরো সে হচ্ছে কার্ডিয়াক পেশেন্ট, তাকে ভেরাপেন্ডিন প্রেসক্রাইব করা হয়েছে, সে কার্ডিয়াক পেশেন্ট হিসাবে ভেরাপেন্ডিন খাচ্ছে, তাহলে সে ভেরাপেন্ডিন কি সাইক্লোস্পোরিনের সাথে ফাংশন ইন্টারেকশন করবে না? ইন্টারেকশন করে অ্যাক্টিভিটি কমিয়ে দিয়ে তোমার হচ্ছে নেফ্রোটক্সিসিটি বাড়িয়ে দেবে। নেক্সট হচ্ছে নেফ্রোটক্সিক ড্রাগ। নেফ্রোটক্সিক ড্রাগ কোনগুলো? নেফ্রোটক্সিক হচ্ছে নরমালি আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো প্রেসক্রাইব করি, নরমালি আমাদের যে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন আছে, লাইক গ্লাইকোসাইডস, তারপরে তোমার নরমাল এনএসএআইডি তো অনেক বেশি পরিমাণে খেলে এটা আমাদের লিভার টক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি দুটোই করে। তারপরে হচ্ছে ভ্যানকোমাইসিন, তারপর ট্যাক্রোলিমাস হচ্ছে একটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ। সো আমি যদি অর্গান ট্রান্সপ্লান্টেশন পেশেন্টের সাথে ট্যাক্রোলিমাস অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে দেওয়া হয়, আবার তোমার হচ্ছে লাইক্সিলিন ড্রাগ হিসেবে দেওয়া হয়। সো আমি ট্যাক্রোলিমাসও প্রেসক্রাইব করছি, আবার সাইক্লোস্পোরিনও প্রেসক্রাইব করছি। সো ট্যাক্রোলিমাস এবং সাইক্লোস্পোরিন প্রেসক্রাইব করলে তোমার হচ্ছে নেফ্রোটক্সিসিটি তোমার বাড়িয়ে দেবে। যে পরিমাণ নেফ্রোটক্সিসিটি হওয়ার কথা, সেটা আরও অনেক বেশি বেড়ে যাবে। বেড়ে গেলে যেটা হবে যে রিস্ক অফ রেনাল ইমপ্যাক্ট, দ্যাট ইজ কিডনি ড্যামেজ হয়ে যাবে। কারণ এই ড্রাগগুলো এমনি নেফ্রোটক্সিসিটি তৈরি করে, তার উপর আবার যদি আমি সাইক্লোস্পোরিনের সাথে প্রেসক্রাইব করি, সাইক্লোস্পোরিন একটা নেফ্রোটক্সিক ড্রাগ, তাহলে কি নেফ্রোটক্সিসিটি বেড়ে যাবে। সো তোমার রিস্ক অফ রেনাল ইমপ্যাক্ট। এছাড়া পটাশিয়াম রেজিন ড্রাগ, যেগুলো পটাশিয়াম রেজিন ড্রাগগুলো হচ্ছে এসি ইনহিবিটরস,
তারপরে তোমার হচ্ছে পটাশিয়াম এসপায়ারিং ডায়াবেটিক্স স্পাইরোল্যাকটিন যেগুলো ট্রাইমেথিলক্রিম এগুলো হচ্ছে পটাশিয়াম বডিতে পটাশিয়ামের লেভেল বাড়িয়ে দেয়। সো পটাশিয়ামের লেভেল বাড়িয়ে দিলে যেটা হবে যে পটাশিয়াম এক্সক্রিশন কমে যাবে, কারণ কিডনির যে ফাংশন আছে কিডনির তিনভাবে কাজ করে, একটা হচ্ছে সিক্রেশন, একটা ফিল্ট্রেশন, একটা সিক্রেশন, একটা হচ্ছে রিঅ্যাবজর্পশন। সো রিঅ্যাবজর্পশনটা যদি প্রপারলি না হয়, এখানে রিঅ্যাবজর্পশনের ক্ষেত্রে সোডিয়াম পটাশিয়ামের একটা ব্যাপার আছে। রিঅ্যাবজর্পশন যখন হয় তখন এখানে সোডিয়াম পটাশিয়ামের এক্সচেঞ্জের একটা ব্যাপার আছে, সোডিয়াম কতটুকু আসবে, পটাশিয়াম কতটুকু তোমার হচ্ছে এক্সট্রা সেলুলার সাইডে থেকে যাবে। সো সেক্ষেত্রে আমি যদি পটাশিয়াম তোমার হচ্ছে পটাশিয়াম লেভেল বাড়িয়ে দেয়, এটাকে কিছু জায়গার সাথে সাইক্লোস্পোরিন প্রেসক্রাইব করলাম, আলটিমেটলি কি হবে, আমার হাইপার ক্যালেমিয়া তৈরি হবে। আর হাইপার ক্যালেমিয়া তৈরি হওয়া মানে আমার বডিতে কি হবে, তোমার আর দ্যাট ইজ ফ্লুইড, তোমার আর এটাকে বলে যে টার্ম আছে সুন্দর, যে সেটা হচ্ছে ফ্লুইড রিটার্ডেশন বেড়ে যাবে, বডির মধ্যে তোমার হচ্ছে ফ্লুইডের পরিমাণ বেড়ে যাবে। না আমি করছি এডেমা, ঠিক আছে। বডি সেলের ভিতরে যদি তোমার এখানে হাইপার ক্যালেমিয়া হয়, হাইপার ক্যালেমিয়া হলে সেলুলার ইনসাইড দ্য সেল তোমার হচ্ছে ডাইলুশন হবে, ডাইলুশন হয়েছে এখানে তোমার সোডিয়াম ডাইলুশন, দ্যাট ইজ হাইপোন্যাট্রিমিয়া। তো ওখানে যদি হাইপার ক্যালেমিয়া হয়ে যায় তাহলে সেলের ভিতরে তোমার ডাইলুশনাল হাইপোন্যাট্রিমিয়া, এই ওয়ার্ডটাই করছিলাম, ডাইলুশনাল হাইপোন্যাট্রিমিয়া। সো ডাইলুশনাল হাইপোন্যাট্রিমিয়া হলে কিন্তু তোমার কার্ডিয়াক ফাংশন অ্যারেস্ট হয়ে যাবে, তোমার কার্ডিয়াক সিস্টেম কাজ করতে পারবে না। সো এটা হলে তোমার হচ্ছে রেনাল পটাশিয়াম এক্সক্রিশন কমে যাবে, দ্যাট ইজ দ্য হাইপারক্যালেমিয়া তৈরি করবে সেলের ভিতরে। আরেকটা হচ্ছে ড্রাগস উইথ দ্য সাইক্লোস্পোরিন, যেগুলো তোমার সাইক্লোস্পোরিনের লেভেল এমনি বেড়ে যায়, বাড়িয়ে দেয়, দ্যাট ইজ হাইপারলিপিডেমিয়ার জন্য আমরা যে ড্রাগগুলো খাই, হাইপারলিপিডেমিয়ার জন্য আমরা স্ট্যাটিন গ্রুপের ড্রাগগুলো খাই। এছাড়া তোমার কিছু কার্ডিয়াক ড্রাগ, দ্যাট ইজ ডিগক্সিন, কিছু সাইটোটক্সিক ড্রাগ, দ্যাট ইজ সিরোনোমাস, ট্যাক্টিলোমাস, এই টাইপের ড্রাগগুলো হচ্ছে সাইটোটক্সিক ড্রাগ। তো এই ড্রাগগুলো আসলে তোমার CYP3A4 এর কাজটাকে কমিয়ে দেয়, CYP3A4 ফাংশন করতে পারে না। আর CYP3A4 কাজ করতে না পারলে যে মেইন সাবস্টিটিউট যে তোমার প্যারাগ্লাইকোপ্রোটিন, এই মেইন সাবস্টিটিউটটা তৈরি হবে না। আর মেইন সাবস্টিটিউট তৈরি না হলে যেটা হবে যে তোমার আর হচ্ছে অ্যাক্টিভ সাইক্লোস্পোরিন বেশি তোমার হচ্ছে সেলের মধ্যে থাকবে, কারণ মেইন সাবস্টিটিউট যদি তৈরি না হয় এই রিঅ্যাকশনটা এই ফাংশন করতে না পারলে মেইন সাবস্টিটিউট তৈরি হবে না, তাহলে কি অ্যাক্টিভ সাইক্লোস্পোরিন বেশি থাকবে সার্কুলেশনের মধ্যে। আর অ্যাক্টিভ সাইক্লোস্পোরিন থাকা মানে তোমার কার্ডিয়াক ফাংশন তোমার হচ্ছে ড্যামেজ হয়ে যাওয়া, লাইক মায়োপ্যাথি হওয়া, তারপরে তোমার ডিগক্সিন টক্সিসিটি, ডিগক্সিন খেলে যে টক্সিসিটি হবে, দ্যাট ইজ কার্ডিয়াক ফাংশনটাকে এফেক্ট করবে, কার্ডিয়াক অ্যাক্টিভিটিটাকে বাড়িয়ে দিবে। এটা হচ্ছে তোমার যেগুলো যে যদি আমি কার্ডিয়াক রিলেটেড ড্রাগগুলো যেগুলো তোমার হচ্ছে সাইক্লোস্পোরিনের সাথে আমি প্রেসক্রাইব করব। আর হচ্ছে ডিফারেন্ট ভ্যাকসিনস আছে, সাইক্লোস্পোরিন ভ্যাকসিন যদি আমি একসাথে নেই, তোমার দ্যাট ইজ পোলিও ভ্যাকসিন, তারপর তোমার হচ্ছে মাম্পস ভ্যাকসিন, এই ভ্যাকসিনগুলো যদি আমি সাইক্লোস্পোরিনের সাথে নেই তাহলে এটা ইমিউনোসাপ্রেশন হিসেবে কাজ করছে। সো ইমিউনোসাপ্রেশন হিসেবে কাজ করলে ইমিউনিটি যদি কমে যায়, ইমিউনিটি কমে গেলে তোমার হচ্ছে ভ্যাকসিন ফাংশন করতে পারবে না। ইমিউনোসাপ্রেশন যদি কমে যায়, ইমিউনিটি যদি কমে যায় তাহলে ভ্যাকসিন অ্যাক্টিভ হতে পারবে না। আমাদের ইমিউনিটিটাকে অ্যাক্টিভ থাকতে হবে, ইমিউনিটিটা অ্যাক্টিভ থাকা মানে অ্যান্টিবডি যখন বেশি কাজ করবে তখনই আসলে তো ভ্যাকসিনটা ফাংশন করবে। আমার অ্যান্টিবডি প্রোডাকশনটা যদি না হয়, অলরেডি যদি আমার ইমিউনিটিটা সাপ্রেস হয়ে থাকে তখন তো আমার ভ্যাকসিনটা কাজ করতে পারবে না। সো ভ্যাকসিনের সাথে আমি সাইক্লোস্পোরিন প্রেসক্রাইব করতে পারবো না, ভ্যাকসিনের সাথে সাইক্লোস্পোরিন ভ্যাকসিন এবং সাইক্লোস্পোরিন একসাথে নিলে তোমার হচ্ছে ইনফেকশন রিস্ক অনেক বেড়ে যাবে, দ্যাট ইজ তোমার হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন বেশি বেড়ে যাবে। সো দিস আর দ্য ড্রাগ ইন্টারাকশন। তো ড্রাগ ইন্টারাকশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এখানে ড্রাগগুলোর নামগুলো মনে রাখা এবং কী ধরনের ইন্টারাকশন হচ্ছে, তারপরে কী ধরনের অ্যাক্টিভিটি আমরা পাচ্ছি, মেকানিজমটা কীভাবে কাজ করছে, দেন আমি
ওয়ান হচ্ছে ক্লিনিক্যাল এফেক্ট আমরা দিয়ে আসবো। তো এই ক্লিনিক্যাল এফেক্ট হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ আমি একটা ড্রাগ লোন প্রেসক্রাইব করবো, আর ড্রাগ লোন প্রেসক্রাইব করবো তখন আমাকে অবশ্যই জানতে হবে যে এটা কোন ড্রাগের সাথে কীভাবে কাজ করে এবং তোমার পেশেন্টটা আসলেই সেই ড্রাগ থেরাপিগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে কিনা। কিন্তু আমি যে প্রেসক্রাইব করবো সেখানে আমি কোনো কম্বিনেশন ড্রাগ হিসেবে এই ড্রাগটা দিয়েছি কিনা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর দ্য থেরাপিউটিক ইফেক্ট অফ সাইক্লোস্পোরিন। যদি সাইক্লোস্পোরিনের থেরাপিউটিক ইফেক্ট পেতে চাই, সো ড্রাগ ড্রাগ ইন্টারঅ্যাকশন ইম্পর্টেন্ট। ওকে, এরপরে হচ্ছে মেকানিজম অফ গ্রুপ পার্টিকেল, সেটা স্যার, হ্যাঁ, কারণ আমি ওই ক্লাসে এখনো কিছু করাইতে পারি নাই, ওই ক্লাসে পড়ানো অনেক বাকি আছে, ওদের সাথে একটু যাই, তাহলে তো ঠিক ওদের ক্লাস নিতে পারবো না। ওদের ক্লাসটা আমার যেহেতু অনলাইনে দেওয়া যায়